এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে পারমিতা, আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে রাখি। গুড মর্নিং রাখি। গুড মর্নিং পারমিতা, দর্শকদেরকে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে আড্ডায় আমি রাখি। রাখি, আমরা প্রত্যেক দিনই সকাল 8টা বাজলেই ঘড়ি কাটায় যখনই 8টা বাজে আমরা সকালে দর্শক বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসি। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একদম চলে এসেছি দর্শক বন্ধুদের সাথে আমরা আড্ডা দেব। রাখি, পুজো শেষ, কিন্তু পুজোর শেষের যে মন খারাপের রেশ কিন্তু এখনো কাটেনি। কিন্তু একদিকে কালকে আগামীকাল লক্ষ্মী পুজো, তো সেই লক্ষ্মী পুজো আমরা জানি যে প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজোর চল আছে, প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। আর লক্ষ্মী পুজোর আগে যে বাজারে কেনাকাটা, পুজোর যে প্রস্তুতি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে বাজারে। তো রাখি, তোমাদের বাড়িতেও কি লক্ষ্মী পুজো হয়? হ্যাঁ, প্রতিবারের মতোই দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পরই এই লক্ষ্মী পুজোর ধুমধাম লেগেই যায় ঘরে। তার বাজার করা, প্রতিমা কিনে নিয়ে আসা, এসব তো চলেই। এছাড়া তো দেখা যায় বাঙালির বেশিরভাগই ঘরে লক্ষ্মী পুজো হয়। তাছাড়া প্যান্ডেলগুলোতেও যেখানে দুর্গাপুজো হয় সেখানেও লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় দেখা যাচ্ছে। আর আমাদের বাড়িতেও খুব ভালো বড় করেই পুজো করা হয়। এর জন্য আমরা আমাদের যে দেশের বাড়ি সেখানে যাই। সেখানে পুরো সব পরিবারে আমাদের জয়েন্ট ফ্যামিলি আছে, সেখানে লক্ষ্মী পুজো বড় ধুমধাম করে পালন করা হয়। রাখি, আর লক্ষ্মী পুজো প্রত্যেকের বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই দেখা গেছে লক্ষ্মী পুজো হয়। আর লক্ষ্মী পুজোর সময় আমাদের বাড়িতে যদিও লক্ষ্মী পুজো হয় না, কিন্তু হ্যাঁ, লক্ষ্মী পুজোর নেমন্তন্ন মানে প্রত্যেক বন্ধুদের বাড়িতে বলো তো সেই প্রসাদ খাওয়া নেমন্তন্ন কিন্তু থাকে। তো সেই পুজোর মন খারাপের যে রেশটা কিন্তু কোথাও লক্ষ্মী পুজোর যে একটা আয়োজন, বা আশা করি তোমারও তাই, যে এই পুজোর আয়োজন, পুজোর জোগাড় করতে করতে সবকিছু যে তোড়জোড়, তার মধ্যে ব্যস্ততা, তো কোথাও না কোথাও আমরা আস্তে আস্তে যে এই পুজোর 4টে দিন যে কিভাবে পেরিয়ে যায়, তো সেই পুজোর 4টে দিনের পরে আবার যে লক্ষ্মী পুজোর একটা আয়োজন করা, সেটা মানে থাকে একদমই। একদম। আর তাছাড়া আর কিছুদিন পরই কালী পুজো। তো কালী পুজো বলতে গেলে আমার যদি বলি, আমার তো মনে পড়ে কালী পুজো মানে আমার আতশবাজি কেনা। হ্যাঁ, একদমই। তোমারও কি তাই? হ্যাঁ, একদম। আমার ঘরে একদম কি বলবো, ছোট ভাই আছে, তার সঙ্গে আতশবাজি কিনতে যাওয়া, বিভিন্ন ফানুস, এখন তো খুবই দেখতে ভালো লাগে আকাশে ছাড়া এই ফানুস কেনা, বিভিন্ন ধরনের কি বলবো ঝাড়বাতি, মানে কি বলবো, কালী পুজো মানে যে শুধু আলোর অনুষ্ঠান বলা হয়, সেটা আমার মানে সাথেও হয়। একদম, বাড়িতে লাইট লাগানো, চারিদিকে বাড়ি সাজানো, তারপর তোমার যে আতশবাজি কেনা, আর কালী পুজোর পরে কিন্তু ভাইফোঁটা। তো এই ভাইফোঁটার সময় দাদাদের বা ভাইদের কাছ থেকে গিফট পাওয়া বা গিফট দেওয়া, কি গিফট দেব, সেদিন তাদের পছন্দের রান্না, ঘরে পছন্দের মিষ্টি কেনা। তো সেই মানে পুজোর পর কিন্তু দুর্গাপুজো যদিও আমাদের শেষে মন খারাপ থেকে যায়, কিন্তু তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, হ্যাঁ, ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা কি আনন্দ খুঁজে নিই। তার সাথে যে ঘরে আরো আত্মীয় আসবেন, তাদের মানে তাদের জন্য আপ্যায়ন করা, তাদের পছন্দের জিনিস তৈরি করে দেওয়া, যেগুলো বললে তুমি, সত্যি খুব মানে আনন্দে, মানে পুজো চলে গেলে যে বিষাদের সুরটা থাকে, তার পাশাপাশি যে এই নতুন নতুন যে অনুষ্ঠানগুলো আসছে, তার যে আনন্দ, সেটা মানে কি ভোলার মতো নয়। একদম। রাখি, রাখি, তোমার কাছে জানতে চাইবো যে ছোটবেলায় তুমি যেভাবে পুজো কাটাতে, মানে লক্ষ্মী পুজো তুমি যেরকম বললে যে ছোটবেলায়, তো সেইভাবে কি এখনো সেই একই ভাবে তুমি? হ্যাঁ, হ্যাঁ, একদমই সেরকম ভাবেই আমাদের ঘরে এখনো পুজো, আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, যে যেমন করে মানে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়, বড়রা যে বিভিন্ন ব্যবস্থা করে পুজোর জন্য, বাজারে গিয়ে কেনাকাটি, সবই এখনো সেরকমই হচ্ছে একদমই। আর কি বলবো, গ্রামের পরিবেশ তো, মানে আমাদের গ্রাম্য বাড়ি বলা যেতে পারে, সেখানে মানে সকাল তার আগের দিন গিয়ে ধানের ক্ষেত থেকে ধানের শীষ তুলে নিয়ে আসা, মানে লক্ষ্মী পুজোর এটা মেন জিনিস। তো ওই সব ছোট ছোট খাটো ব্যাপারগুলো খুব মানে কি বলবো, খুব ভালো লাগে এই পুজো ঘিরে। তো এই পুজোকে কেন্দ্র করে নিশ্চয়ই তোমাদের যে উন্মাদনা দেখা যায়, বা এত তোড়জোড় শুরু করো তোমরা, তো সেই সময় নিশ্চয়ই আত্মীয় পরিজন বাইরে থেকে, বা যারা আত্মীয়রা বাইরে থাকে, বা বন্ধু বান্ধব সবাই নিশ্চয়ই আসে। হ্যাঁ, একদমই আসে। আর পাড়ার সবাই তো মানে অনুষ্ঠানগুলোতে আয়োজন করার ব্যবস্থা, যখন পুজো করা হয় তারপর তারা প্রসাদ খেতেও আসে, তাদেরকে মানে খুবই মজা হয় বলতে পারো। মানে এই দুটো দিন একদম ব্যস্ততার সাথে, সারাটা দিন ব্যস্ততা নিয়ে হ্যাঁ, হ্যাঁ, একদম ব্যস্ততার মধ্যে কেটে যায় বলা যেতে পারে। তার আগের দিন, লক্ষ্মী পুজোর আগের দিন থেকেই থাকে এই কেনাকাটি, তার ঘর সাজানো, বিভিন্ন মানে পুজোর আয়োজনে যেটা বলা হয়, তারপর পুরোহিত খোঁজা,
এই তো মানে খুবই, লক্ষ্মী পুজোর জন্য, সরস্বতী পুজোর জন্য পুরোহিত খোঁজার ব্যাপার থাকে, ঘরে ঘরে পুজো হয়, সেমনি লক্ষ্মী পুজোর সময় যে পুরোহিতের যে মানে কি বলবো ক্রাইসিস পড়ে যায় একদম, মানে ধরে বেঁধে নিয়ে আসতে হয় এমন একদম এই অবস্থা থাকে। কথাটা কিন্তু ঠিক বলেছো যে এরকম সরস্বতী পুজোর সময় আহ, মানে যে পুজোগুলো করা হয় বাড়িতে বা ছোটখাটো প্যান্ডেলে যেগুলো পাড়াতে করা হয় সে সময় পুরোহিত খুঁজে পাওয়া দায় হয়ে পড়ে, মানে সে সময় খুঁজে পাওয়া একদম। যায়। তো সেরকম লক্ষ্মী পুজোতেও সেরকমই হ্যাঁ হ্যাঁ, একটা হয় বলতে পারো, মানে পুরোহিত খুঁজে পাওয়া যায় না, রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে ধরে নিয়ে এসে মানে বসানো হয় কোনো মানে ঘরের পুজোটা যাতে উদ্ধার করা যেতে পারে, বলা যেতে পারে একদম। একদম। রাখি লক্ষ্মী পুজো নিয়ে খুব, আগামীকাল পুজো নিয়ে খুব এক্সাইটেড আছে। আর কালী পুজোর বিষয়ে যদি জিজ্ঞেস করি রাখি, যে কালী পুজোর সময়ও কি একইভাবে যেরকম লক্ষ্মী পুজোর আয়োজন, যদিও কালী পুজো বাড়িতে বাড়িতে খুব একটা হয় না, তো কিন্তু অনেকের বাড়িতে আবার হয় যেরকম আছে, তো সেরকম যদি দেখি যে কালী পুজোর সময়ও কি তোমাদের সেই একই ব্যস্ততা থাকে দেখা হ্যাঁ, যায়? কালী পুজোতে বলতে পারি মানে আমাদের পাশে একজনের বাড়িতে আছে, তারা কালী পুজোর দিন কি দীপাবলি পুজো করা হয় বলা হয় না, তো তোমার লক্ষ্মী গণেশের পুজো করা হয় সেই অনুষ্ঠানে, মানে খুবই ভালো লাগে, মানে তাদের বাড়িতে গিয়ে প্রসাদ খাওয়া, তারপর লক্ষ্মী কালী পুজোতে ঠাকুর দেখতে যাওয়া, অর্কেস্ট্রার ব্যাপারগুলো থাকে এই সময়। কালী পুজোতে দেখবে 3 দিন 4 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্যান্ডেলগুলোতে, সেগুলো তো দেখতে যেতে মানে যাওয়াই হয় হ্যাঁ বলতে পারি। রাখি, এই একটা ব্যাপার আছে যে কালী পুজো মানে কিন্তু শুধু কালী পুজো না, না। কালী পুজো, দীপাবলি, তারপর তোমার কালী পুজোর আগে যে ধনতেরাস, হ্যাঁ কালী হ্যাঁ পুজো, হ্যাঁ দিওয়ালি, তারপর তোমার ভাইফোঁটা, মানে এই এতগুলো জিনিস একসাথে, হ্যাঁ। এটা কিন্তু একটা আমাদের যে শুধু কালী পুজোর আনন্দ সেটা তো, কালী পুজো তো আছেই, তার সাথে এতগুলো জিনিস একসাথে, মানে বাঙালি এত সব 13 মাসে বাঙালির। বলে 12 মাসে 13 পার্বণ, যে কথাটা মানে একদমই সত্যি, মানে বাঙালির উৎসবে শেষ হয় না একদমই। একদমই তাই। আর তাছাড়া সেই সময় কালী পুজোর এই 4টে দিন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, হয়, এবছর তো আশা করি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, এবছর পারমিশন দেওয়া হয়নি যেহেতু, সেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, যদিও আমরা পুজোর সময়ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি দুর্গা পুজোতেও, তো কালী পুজোতেও আশা করি এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। তো অন্যান্য বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছোটবেলাতে তুমি কি দেখতে যাওয়া হতো বা হ্যাঁ, এখনো, মানে? এখন ছোটবেলা কি এখনো দেখতে যাওয়া হতো, মানে কালী পুজোর দিন তো পুরো প্যান্ডেল হপিং হতো, তারপরের দিনই আমাদের কাছাকাছি প্যান্ডেলগুলোতে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বাচ্চাদের নৃত্য প্রতিযোগিতা বিভিন্ন ধরনের থাকতো, তার সাথে গান, অর্কেস্ট্রার, তারপর জাদু খেলা, বিভিন্ন ধরনের কি বলবো অনুষ্ঠানগুলো হতো, সেগুলো তো দেখতে 3 দিন ধরে আমি ব্যস্ত থাকতাম একদমই বলতে পারো। আমাদের পরিবারের লোকেরাও তার সঙ্গে আমার সঙ্গে যেত, তার সাথে বন্ধুদের সাথে মানে বসে একসাথে আড্ডা দিয়ে অনুষ্ঠানগুলোকে উপভোগ করা, সেগুলো আনন্দ একদমই আলাদা। একদম রাখি। রাখি, আমাদের সঙ্গে এই সময় একজন দর্শক বন্ধুর দেখে নেবো কে রয়েছে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই সময় রয়েছে বাচিক শিল্পী মুনমুন ব্যানার্জি, দুর্গাপুর থেকে। গুড মর্নিং মুনমুন। নমস্কার। নমস্কার। গুড মর্নিং। কেমন আছো পারমিতা? খুব ভালো। প্রথমেই তোমার কাছে জানবো যে পুজো কিরকম কাটলো? পুজো অন্যবারের তুলনায় খুব একটা ভালো কাটেনি, তবে এমনি ভালোই কেটেছে, ঘরের মধ্যে দিয়েই পার করেছি ম্যাক্সিমাম টাইম। মাঝে তৃতীয়ার দিনে একদিন বেরিয়েছিলাম, অল্প স্বল্প কাছাকাছি মন্দির মণ্ডপগুলো দেখেই বাড়ি ফিরে এসেছি। এবছর বেশি বাইরে থাকাটাই তো খুব একটা ভালো না, এর জন্য বাড়িতেই পুজোটা কেটেছে মোটামুটি ফ্যামিলি মেম্বারদের সাথে। আগের বারে মানে অন্যান্য পুজোর মতো এবারে খুব একটা ভালো কাটেনি। হ্যাঁ একদমই, মানে এবারে তো করোনার পরিস্থিতির জন্য সকলে মানে সেরকম ভাবে ঠাকুর দেখতে বেরোনো হয়নি, তো সে ব্যাপারগুলোও হ্যাঁ, খুব মানে আমরা মিস করছি বলা যেতেই পারে। আপনারও তাই সেই রকমই কেটেছে সত্যি হয়তো। তাই, একদমই তাই। হ্যাঁ শুধুমাত্র বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথেই সময়টা পেরিয়ে গেছে ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে কি বলবো, এই করোনার জন্য যে আমরা এতটা ফ্যামিলিকেও টাইম দিতে পেরেছি, তার জন্য আমরা মানে কি অনেকটাই মানে কি বলে, পুজো তো রয়েছেই, তার হ্যাঁ, পাশাপাশি এটাও ঠিক, এটাও ঠিক। অনেকটাই পরিবারকে আমরা টাইম দিতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা মুনমুন, তুমি আমাদের কি শোনাবে প্রথমে? তোমার কাছে আমরা তো আড্ডাতে আসবোই, আগে একটা তোমার কাছে আবৃত্তি শোনা নেবো। হ্যাঁ, আমি আমার শুরুটা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি, চরণে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শুরু করছি। আচ্ছা। আহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুই পাখি কবিতা। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে
খাঁচার পাখি ভাই, বনিতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনই বনে বাহিরিব। বনের পাখি গাহে, বাহিরে বসে বসে বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে, শেখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গানে গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাঁধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমন থাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে এক্কেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না, সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে, হায়, সেথায় কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারী আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাকা, কাতরে কহে, কাছে আয়, কাছে আয়। বনের পাখি বলে, না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায়, মোর শক্তি নাহি উড়িবার, মোর শক্তি নাহি উড়িবার। বাহ, খুব সুন্দর। অসাধারণ একটা আবৃত্তি শুনলাম মুনমুনের কাছ থেকে। সকালবেলা প্রত্যেকদিনই আমরা গান আবৃত্তি দিয়ে শুরু করি, সকালটা আড্ডা দিই। আচ্ছা মুনমুন, তোমার কাছে জানতে চাইবো, আগামীকাল তো লক্ষ্মী পুজো, তো তোমাদের বাড়িতে কি লক্ষ্মী পুজো হয়? হ্যাঁ, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। কারণ যেহেতু দুর্গা পুজোটাও আমাদের বাড়িতেই হয়, আমার শ্বশুর বাড়িতে দুর্গা পুজো হয়, তো সেই কারণে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। কিন্তু যে ধুমধাম করে লক্ষ্মী পুজো, সেটা আবার আমাদের বাড়িতে হয় কালী পুজোর আগের দিন, দীপাবলির দিনে। আচ্ছা। লক্ষ্মী পুজোটা যেটা হয় সেটা এমনি নর্মালি যেরকম হয় সেরকমই, মানে দুর্গা পুজো হয় বলে লক্ষ্মী পুজোটাও করা হয়। কিন্তু ধুমধাম করে লক্ষ্মী পুজো আবার আমাদের বাড়িতে হয় কালী পুজোর আগের দিনে। আচ্ছা, তোমাদের বাড়িতে দুর্গাপুজো হয় বললে তো, এবছর বললে যে দুর্গাপুজো সেরকম ভাবে হয়নি, তো এবছর কি যারা বাইরে থেকে আসে, মানে আত্মীয় পরিজনরা সবাই কি আসতে পেরেছিল, নাকি এবছর তারা আসেনি, সবার সাথে এবছর দেখা হয়নি? সবাই আসতে পারেনি, তবে মোটামুটি যারা কাছাকাছি আসতে পারার মতো, তারা সবাই এসেছিলেন। কারণ বাড়ির পুজো তো বোঝাই যাচ্ছে খুব মজার মধ্যে দিয়ে হয়। তো আমাদের পুজো কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যে খুব বিখ্যাত পুজো, অনেকেই শুনে থাকবে আমাদের পুজো। আমার শ্বশুরবাড়ি হচ্ছে আসানসোলের এথোড়া বলে একটি গ্রামে, সেখানে পুইতন্ডি, আমার শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে পুইতন্ডি। এই পুইতন্ডিদের পুজো কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যে খুব নামকরা একটি পুজো। তো সেখানে খুবই আনন্দ ফুর্তির মধ্যে দিয়েই পেরিয়ে যায়। অন্য বাড়ির তুলনার থেকে একটু এবছর কমই আনন্দ হয়েছে, যেহেতু বাড়ির সবাই আসতে পারেনি, যারা দূর দূরান্তে থাকে। কাছে পিঠে যারা থাকে তাদের মধ্যে দিয়েই হয়েছে। আচ্ছা,
আর যেহেতু তুমি বললে বাড়ির পুজো, তো বাড়ির পুজো এমনিতেই আমাদের এখন মন খারাপের রেশ কাটিয়ে উঠতে আমরা পারিনি, যেহেতু পুজোর 4টে দিন আমাদের মানে পুজো শেষ হওয়ার পর বাঙালির যে মন খারাপ। তো আশা করি তোমাদের তো বাড়ির পুজো, তো সেই মন খারাপের রেশ কি কাটিয়ে উঠতে এখনো পেরেছো? যেহেতু আগামীকাল লক্ষ্মী পুজো, একটা তোড়জোড়ের মানে ব্যস্ততা থাকে যে কেনাকাটা, আর কিছুদিন পরই কালী পুজো। তো সেই মন খারাপের রেশ আস্তে হ্যাঁ, আস্তে কি আমরা কাটিয়ে উঠছি? ওটাই আর কি। দুর্গাপুজোর মন খারাপটা রয়ে গেছে, কিন্তু এখন একটা মনের মধ্যে আশা রয়েছে যে সামনেই তো আবার কালী পুজো, আবার আনন্দ হুল্লোড়টা হবে, আবার সবাই একসাথে আমরা সে 2-3টে দিন আনন্দের মধ্যে কাটাবো। মানে দুর্গাপুজো যাওয়ার পরে যে মন খারাপটা, হ্যাঁ সবাই একটু মনটা, যে আবার সেই 1 বছর পর আমাদের ওয়েট করে থাকতে হবে। আবার এই বছর যেরকম একটা পরিস্থিতি গেল, পরের বছর কিরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পেরোবো বুঝতে পারছি না। কিন্তু তাও একটা মনের মধ্যে আশা আছে, সামনেই তো কালী পুজো আসছে, কালী পুজোতে আবার সেই আনন্দ কটা দিন বের করতে পারবো আমরা। ওই একটা ব্যাপার আর কি। খুব এখন অব্দি মানে মন খারাপ হয়নি, হয়তো কালী পুজো চলে যাওয়ার পরে সেই মন খারাপটা আমরা বোধ করবো। একদম। আচ্ছা মুনমুন, তুমি আর কি শোনাবে আমাদের? এই রিসেন্ট তো দুর্গাপুজো গেল, তো এখন অব্দি দুর্গাপুজোর রেশটা তো রয়েই গেছে মনের মধ্যে। তো আমি একটা শারদীয়র কবিতাই শোনাই এবারে। একদম। কবি সুব্রত পালের লেখা, তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর তোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারে কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোয়াই ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়োজক, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচন। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো ওই আশায় যদি কেউ ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের ধ্যান করে ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে 10 চক্রের বাঁকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কলকলি নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানাই সিংহ বাহিনী রূপ, আমার দুর্গা কান্তে কান্তে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা 10 ভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি দিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। বাহ, অসাধারণ। অসাধারণ।
একদমই খুব ভালো লাগলো আপনার এই কবিতাটি। আপনি এই পেশার সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? এই পেশার সাথে, এই বাচিক শিল্পী আম- পেশার সাথে? হ্যাঁ, আমি কবিতা খুব ছোট থেকেই ভালোবাসতাম। ছোট থেকে স্কুল কলেজে যখন পড়তাম, যখনই কোনো প্রতিযোগিতা হতো বা অনুষ্ঠান হতো, সেখানে আমি অংশগ্রহণ করতাম। তারপর আস্তে আস্তে এটা মানে বাচিক শিল্পীটা নিজের শখে পরিণত হলো। আমি পেশাতে হচ্ছি একজন শিক্ষিকা, কিন্তু শিক্ষিকা হওয়ার সাথে সাথে আমি এই আবৃত্তিটিও সাথে চালিয়ে যাচ্ছি, কারণ এটি আমার একটি ভালোবাসার জায়গা। আপনার কি মানে এই যেহেতু আপনি বললেন শিখছেন, বা আপনি কি কাউকে শেখান, বা আপনার ইনস্টিটিউট আছে এই বাচিক শিল্পের? না, আমার কোনো ইনস্টিটিউশন নেই, তবে যারা শিখতে আগ্রহী হয় আমার কাছে জানাই, তাদেরকে আমি শেখাই, বাড়িতে শেখাই। বাহ, আচ্ছা, আবৃত্তি ছাড়া আর কি কি শখ রয়েছে? আবৃত্তি ছাড়া শ্রুতি নাটকও করি, গান শুনতে ভালোবাসি, গানও করি, আর একটু ঘুর আচ্ছা, সব থেকে বেশি লেখালেখি কি ভালো কিছু লাগে। করা হয়? কিছু আবৃত্তি বা গল্প কিছু লেখালেখি করা হয়? হ্যাঁ, আবৃত্তি ঠিক, আবৃত্তি হয়তো অনেক মানে লেখা হয়, খুবই ছোটখাটোর মধ্যে দিয়ে চলে যায়, খুব একটা নাম কবি হতে পারিনি আর কি। কিন্তু লেখার শখটা রাখি, যখন যে পরিস্থিতি হয়, যখন যেরকম হয়, তখন অল্প স্বল্প লেখাও হয়, আমি লেখালেখিও করি। আহ, তো কদিন আগে করোনা পরিস্থিতির ওপরে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। বা আমাদের কদিন দুর্গাপুরে যে দুটো মেলা তো খুবই নামকরা, যেটা কল্পতরু এবং রথের মেলা, তো রথের মেলা তো এবছর বন্ধ হয়ে গেল, হুম। সেটার উপরেও একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। আচ্ছা। এরকমই আর কি, অল্প স্বল্প স্ক্রিপ্ট লিখি। আচ্ছা, তোমার লেখা লেখা কি আবৃত্তি আমাদেরকে শোনাবে? আমার লেখা আবৃত্তি এই মুহূর্তে আমার কাছে এখন খুব একটা রেডি করা নেই, পরে আচ্ছা। সময় সুযোগ আসলে অবশ্যই শোনাবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আর অন্য আবৃত্তি আর কি শোনাবে তুমি? হ্যাঁ, আমি এখন যে সময়ের যে পরিস্থিতি আছে, হুম। সেটাকেও মাথায় রেখে আরেকটা আবৃত্তি শোনানো যেতে পারে। আচ্ছা। কবি অভ্র ভট্টাচার্যের লেখা আমি ঈশ্বরকে সব বলে দেব। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, হয়তো বলেছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজারে, আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানান গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে, সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না, বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল, বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল, বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো, ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি, চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা অ্যালান কুর্তি, কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি, হয়তো সব, হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? আমি ঈশ্বরকে সব বলে দেব, আমি ঈশ্বরকে সব বলে দেব, সব।
বাহ, এটা খুব সুন্দর একটা মানে আলাদা ধরনের লাগলো পুজো একটা, তার মধ্যে করোনার পরিস্থিতি নিয়ে একটা এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করলেন আপনি, খুবই ভালো লাগলো। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগলো আপনার এই আবৃত্তি অনুষ্ঠানে আপনি যে এত সুন্দর সুন্দর আবৃত্তি আমাদের শোনালেন। আচ্ছা মুনমুন, তোমাকে জিজ্ঞেস করি যে পুজো তো এবছর তুমি বলো তোমাদের বাড়ির পুজো হয়, তো অন্যান্য বছর যেভাবে আনন্দ করো বা এবছর কোন কোন জিনিসগুলো তুমি বেশি মিস করলে? সব থেকে বড় জিনিস কি আমাদের এখন একটা মানে আনন্দের সময় কি আমরা যখনই কোনো আনন্দের মুহূর্তে যাই সাথে সাথে সেলফি নিই, কিন্তু সত্যি কথা বলতে কি এবারে সেলফি নিতেও ঠিক পোষালো না, মুখের মধ্যে মাস্ক লাগিয়ে কি আর সেলফি নিতে ভালো লাগে? তারপরে একদম। সবার সাথে মেলামেশা করছি, সবার সাথে মেলামেশা করেছি, সবাই তো আর এতদিন ধরে ঘরে ছিল না, নানা কাজের সাথে নানাভাবে যুক্ত ছিল সবাই, অতএব কিছুদিন লকডাউনের জন্য বাড়িতে থাকলে তারপরে আনলক হওয়ার পরে সবাই নিজের নিজের কাজের সাথে যুক্ত হয়েছি। মন খুলে যে সবার সাথে একটা আনন্দ হুল্লোড় করা, একটা ভয় থেকে যাচ্ছে, যেন ভয় ভীতি একটা মনের মধ্যে সবসময় ছিল। এই হয়তো কারো কিছু নেই তো ভেতরের মধ্যে, তো সেটা হয়তো কদিন পরে বা পুজোর মধ্যেই আমরা হয়তো সেটা বোধ করব। এই একটা ভয় ভীতি নিয়ে সবার সাথে মেলামেশা করেছি। প্রতি বছর যেভাবে একটা মনের মধ্যে এক্সাইটমেন্ট থাকে বা সব, কোনো মনের মধ্যে একটা বাধা থাকে না, সবকিছু বাদ ভেঙে যায় পুজোর সময়তে। সব থেকে বয়স কি বাঙালির মানে নিজস্ব পুজো বলতে দুর্গাপুজোকেই বোঝাই আমরা, একদম বাদ একদমই। ভেঙে আনন্দ যাকে বলে। কিন্তু এই বছর সেই বাঁধ ভাঙা আনন্দটা আমাদের করা গেল না। একটা নিজের মানুষের সাথেও যেন গলা মিলছি, বিজয়াতে যখন সিঁদুর পরানো হচ্ছে গলা, শুভ বিজয়ের ইয়ে করে গলা মিলছি, সেখানেও যেন একটা ভয় রয়ে যাচ্ছে যে নিজের মানুষ অথচ একটা আড়ষ্টতা কাজ করছে। এই আর কি, পুজোটা সেরকম ভাবেই গেল এই বছর। একদমই একটা যে দূরত্ব বজায় রাখতে হচ্ছে আতঙ্কের, যে আমাদের এই যেহেতু কঠিন পরিস্থিতি সেই জন্য। আর এবছর কি সেই সিঁদুর খেলা বা ঢাকের তালে যে ধুনুচি নাচ সেই সব কি হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিছু করার নেই, যেহেতু এটা একটা ট্রেডিশনের মধ্যে পড়ে গেছে। তো সেক্ষেত্রে এটা হয়েছিল, ধুনুচি খেলাও হয়েছে, সিঁদুর খেলাও হয়েছে, কিন্তু অতটা ভিড় ছিল না এবছর, কারণ বাড়িতেও সবাই আসতে পারেনি যারা বাইরে থাকেন। আর বাড়ির যারাও ছিল তারাও একটা মানে মোটামুটি ফাঁকা ফাঁকা ভাবে ডিস্টেন্স মেনটেন করে বা সময় সাপেক্ষ ব্যাপারটা মেনটেন করে আমরা এটা করেছি। ধুনুচি নাচেও যেমন সবাই মিলে হই হুল্লোড় করি। আরেকটা কি আমাদের সব থেকে বড় জিনিস হয় নবমীর দিনে, আমাদের বাড়িতে নবমীতে বলি হয়, আচ্ছা। যেটাকে বলা হচ্ছে আহ, কাঁড়া বলি, মানে মোষ বলি যেটাকে আমরা বলি। তো সেই সময়টাতে প্রচন্ড ভিড় হয়, অনেক রিপোর্টাররাও আসেন, বা অনেক অনেক রকম মানে ব্যাপার স্যাপার থাকে। তো এই বছর অতটা জাঁকজমকপূর্ণ হতে পারেনি, একটা যা ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনটাই মেনটেন করা হয়েছে আমাদের। আচ্ছা। আর এখন তো মানে আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো, তো সেই লক্ষ্মী পুজোর তো একটা তোড়জোড় আছেই। আর তুমি বললে কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজো হয়, তো সেই কালী পুজোর সময় কিছু যে কালী পুজো তোমাদের বাড়িতে কি হয় নাকি ওই কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজো হয় হ্যাঁ, সেটা? কালী পুজো বাড়িতে হয়, কালী পুজো লক্ষ্মী পুজো দুটোরই একসাথে সেদিনে ইয়ে করা হয়, ভোগ করা হয়। বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তারপরে আবার মন্দিরে কালী পুজো করা হয়। আচ্ছা, মানে দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো তারপর পরে পরপর পুজোর আনন্দে একদম আহ, পুজোর স- রেসটা খুব বেশি। আচ্ছা মুনমুন, আমরা তো তোমার সাথে আলোচনার আড্ডা দিলাম, তোমার কাছে আরেকটা আবৃত্তি শুনতে চাইবো। আচ্ছা, আমি এবারে একটা উম প্রেমের কবিতা করি, ঠিক আছে? আচ্ছা। প্রেম বিরহ যেটাই বলা যায় আর কি, সবকিছুই থাকুক আজকে। কবি শ্রীজাতর আমি একটা তুই চাই, আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমনই একটা তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদ অভ্যাস,
আমার উশৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেসব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে। কি করে বললি এতদিন এই বোঝা? তারপর ঠিকানা ছাড়িয়ে পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সে বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এইরকমই একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই। বাহ, অসাধারণ হয়েছে এটাও। অসাধারণ। মুনমুন, যে কটাই আমরা তোমার কাছে আবৃত্তি শুনলাম, খুব খুব ভালো লাগলো। আমরা তোমার সাথে এতক্ষণ আড্ডা দিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। এই আবৃত্তি নিয়ে আরো তুমি লেখালেখি করো, আর ওই পথে এগিয়ে যাও। ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো আজকে তোমাদের সাথে থাকতে পেয়ে, আমার পুজোর আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আশা করি ভবিষ্যতে তোমাদের আবার পাশে পাবো। ধন্যবাদ, খুব ভালো থেকো। নমস্কার। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। আমরা এতক্ষণ মুনমুনের সঙ্গে আড্ডা দিলাম। আমরা দর্শক বন্ধুদের বলবো, আমাদের ফোন নম্বরে আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে আপনারাও জানান যে আপনাদের পুজো কেমন কাটলো এবছর, কিভাবে পুজো কাটালেন, বা কালী পুজোর কি প্রস্তুতি রয়েছে, কিভাবে আবার আবার তো আমাদের কিন্তু রাখি বাজার করা। আমরা কিন্তু শপিং করতে ছাড়ি না, যেরকম পুজোর আগেও আমাদের শপিং তো চলেই, সেরকম কালী পুজোর আগেও কিন্তু আমাদের কেনাকাটা থাকে। আর এই কালী পুজো বলো বা লক্ষ্মী পুজো, মানে পরপর যেহেতু পুজোর আমেজ আনন্দে আমরা মেতে উঠেছি এখন কালী পুজো পর্যন্ত। আর তো পুজোর পর থেকেই যেহেতু আমাদের একটা মন খারাপ থেকে থাকে, কিন্তু আমরা সেই মন খারাপ আস্তে আস্তে কাটিয়ে উঠছি। যেহেতু আগে বিকাল লক্ষ্মী পুজো আছে, আর আগে কিছুদিন পরই কালী পুজো, তো সেই জন্য খুব তো এই ব্যাপারে আমরা যে তোমার সাথে কথা বলছিলাম, আমরা প্রথমে যে আড্ডা দিচ্ছিলাম, আমাদের সাথে বুনমুনও বললো যে এবছর তো সবকিছুই অন্যরকম, পুজোটাও একটু অন্যরকম ভাবে আমাদের পেরিয়েছে। তো লক্ষ্মী পুজো বা কালী পুজোটা কিরকম ভাবে পেরোবে, সেটাও একটা দেখার বিষয়। দেখা যাক কিভাবে আমরা কালী পুজোতেও কি অন্যান্য বছরের মতো এই বছরও সেই আনন্দে মেতে উঠতে পারবো কিনা। আমরা তো দুর্গাপুজো যথেষ্ট ভালোভাবেই কাটিয়েছি, আশা করি দর্শক বন্ধুরা খুব ভালোভাবেই এবছর পুজো কেটেছে। যদিও মুখে মাস্ক লাগিয়ে আমাদের বেরোতে হয়েছে, মেকআপ খুব একটা বেশি করা হয়নি এবছর। তাও ফটো তুলতে বা সেলফি তুলতে মানে দেখাই যাচ্ছে কেউ ছাড়েনি। মানে পুজোটা এনজয়, মানে করোনার মধ্যেও যে খুশি খুঁজে নেওয়া হয়েছে সে ব্যাপারগুলো নজরে এসছে কিন্তু। একদম। আচ্ছা রাখি, এবারে তুমি মেকআপ করে তারপরে কি মাস্ক পরেছো, মাস্ক পরেই সেলফি নিয়েছো নাকি? দুটোই হয়েছে বলা যেতে পারে। মেকআপ পুজোর সময় মেকআপ ছাড়া তো বেরোনো যাবেই না একদমই। মেকআপ তো করা হয়েছে, মাঝে মাঝে কোথাও মণ্ডপে সুযোগ পেলে একটু মাস্ক খুলেও সেলফি তোলা হয়েছে। নাহলে এই যে সাদা গোজার ব্যাপারটা, সেটা তো নজরেই আসবে না কারো। বা আমার পোস্টে যেটা রয়েছে সে পোস্টে কি করে দেখবে যে আমি কতটা নিজেকে। একদমই। আমরা মাস্ক এই সুযোগ পেলে একটু হলেও মাস্ক খুলে আমরা কিন্তু সেলফি নিয়েছি, সেটা অনেকেই করেছে, আশা করি দর্শক বন্ধুরাও করেছেন। কেন ফটো তোলার সময় সেই টাইমটা কিন্তু, যদিও সেটা আমাদের মাস্ক পরাটা বাধ্যতামূলক, তাহলেও আমরা সেলফি তুলতে কিন্তু কেউ, আমার তো মনে হয়, আমি তো সেলফি তুলতে সুযোগ পেলে আমি তো ছাড়ি না। রাখি, তুমিও তো আশা করি? হ্যাঁ, একদমই ছাড়া হয় না। মাস্ক তো পরা ছিলই, বলবো না, সব প্যান্ডেলে মাস্ক পরে মানে মাস্ক পরে ফটো তোলা হয়েছে, পাশাপাশি সুযোগ পেলেই ওই মাস্ক খুলে একটু সেলফি তোলা তো ব্যাপারটা রয়েছেই। আচ্ছা রাখি, তোমার মানে কালী পুজোর পরে বা
যে আমাদের স্কুলের ছুটি পড়ে যেত, কিন্তু স্কুল খুলেই পরীক্ষা থাকতো। তো সেই সময় আবার সেই পুজোর 4টে দিন বই খাতা কিন্তু আমি তো তুলে রেখে দিতাম। সেই পুজোর 4টে দিন মানে ষষ্ঠী থেকে পড়াশুনো, টিউশন বলা যেতে পারতো, সব যখন বন্ধ হয়ে যেত পঞ্চমীর পর থেকে, তারপর একদম আমি কিন্তু লক্ষ্মী পুজোর পরই পড়তে বসতাম। তো তুমিও কি তাই করতে, নাকি পুজোর ফাঁকেও কোথাও বই নিয়ে বসে যেত? হ্যাঁ একদম, মানে কি বলবো, পড়াশোনা নিয়ে মানে বকুনি তো খুব খাওয়াই হতো মায়ের কাছে। এবার যদি পুজোর সময় 2-1 দিন মাঝখানে পড়তে না বসা হতো, সেই মানে সকাল দিকটা তো প্যান্ডেলে ঘোরা, বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়া তো থাকতোই, ছোটবেলা থেকেও মানে কি বলবো ঘুরতে বেড়ানো, তার সাথে ওই পড়তে বসতে তো হবেই, এমন ব্যাপারটা ছিল। মানে একটু হলেও পুজোর সময় পড়তে বসা হতো। হ্যাঁ একদমই, একটু হলেও বসতে হবে, না হলে মায়ের কাছে বকুনি খেতেই হতো। মানে তুমি যেমনি বললে যে বই কথা গুটিয়ে রেখে দিতে, সেই ব্যাপারটা ছিল না, মাঝখানে মাঝখানে একটু পড়াও হতো, তার সঙ্গে পুজো দেখা, ঠাকুর দেখা সবই চলতো। আমার তো ষষ্ঠী থেকে একদম আমি বই খাতা গুটিয়ে রেখেতাম, কেন সেই সময় পড়তে বসার হ্যাঁ মতো একদমই। মন পড়তে বসতে ইচ্ছা একদমই করতো না। এমনকি পুজোর পরেও সে মনে হতো যে পুজোর 4টে দিন পড়াশোনা করে নিয়ে খুব ভালোভাবে বন্ধুদের সাথে ঘরের সবার সাথে আড্ডা, গল্প, ঘোরাঘুরি, তারপরে ওই 4টে দিন কাটানোর পর আবার সেই বই খাতা নিয়ে পড়তে বসা। হ্যাঁ, তারপর কি হতো দেখতে, মানে এই 4টে দিন তো পড়াতে হতো না, আর স্কুলে কিন্তু মানে ছুটি পড়লে পুজোর হোম টাস্ক কিন্তু খুব জমে যেত এক গাদা। একদম হ্যাঁ। হোমওয়ার্ক যেটা থাকতো সবকিছুই থাকতো। আর স্কুল খুলেই কিন্তু পরীক্ষা। হ্যাঁ একদমই, মানে অ্যানুয়াল পরীক্ষা, এখন তো মানে পরীক্ষার প্যাটার্নগুলো চেঞ্জ হয়েছে, তখন তো আমাদের মানে অ্যানুয়াল পরীক্ষা মানে অনেক নম্বরের পরীক্ষা, তার জন্য প্রচুর প্রস্তুতি নিতে হতো। মানে খুবই মানে কি বলবো, এই 4টে দিন যে মজাটা থাকতো, মনে হচ্ছে এই পরীক্ষার আগের দিন সেই সব মজাগুলো বেরিয়ে যেত, যে পড়তে বসিনি এখন মানে মানে মাথাটা। হ্যাঁ, তখন কিন্তু মনে হতো স্কুলে গিয়েছে এই সময়টা ফাঁকি তো মারলাম, কিন্তু তারপর এরপর সেটাকে কিভাবে আমরা ম্যানেজ করব, কারণ সেই সময় তারপর টিউশন যেখানে সেখানে পরীক্ষা শুরু হয়ে যেত, ক্লাস টেস্ট হতো, তারপর অ্যানুয়াল পরীক্ষার সাথে যে পুরো সিলেবাস সারা বছরের। পুজো 4টে দিন যদিও ফাঁকি মারা হতো, কিন্তু তারপর একটা খুব বিশাল চাপ পড়ে যেত কিন্তু। একদমই। আর স্কুলের ছুটির পর যখন আমরা যেতাম স্কুলে, তো সেই সময় কিন্তু আমাদের স্কুলে বন্ধুদের সাথে একটাই আলোচনা থাকতো, কটা ড্রেস হয়েছিল পুজোতে, কোথায় কোথায় ঘুরলাম, পুজোতে কি কি খাওয়া দাওয়া হতো, এই গল্পই কিন্তু চলে যেত। আর মানে কি বলবো, মানে পুজোর রেস্টটা তখন স্কুলে কাটতো না, আর তখনই ম্যাডামদের কাছে বকা খাওয়া হতো, মানে একে অপরের সঙ্গে গল্প করতে হতো, পড়তে বসে মানে পড়া না করে তোরা এই ধরনের গল্পতে মিতে রয়েছিস, মানে এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, ক্লাস চলাকালীন বা টিফিন টাইমে যখন আমাদের কিন্তু তখন আলোচনা, তখন আড্ডা বন্ধুদের সাথে একটাই বিষয় নিয়ে, যে পুজোতে কিভাবে পুজো কাটলো, কোথায় কোথায় ঘুরতে গেছি, কোথায় অনেক বন্ধুরাই যেরকম পুজোর সময় থাকতো না, সবাই অনেকে বাইরে যেত। হ্যাঁ ঘুরতে যেত, মানে বিভিন্ন জায়গায় যেন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, কারণ পুজোর সময় তো একটা লম্বা ট্যুরের ছুটি পাওয়া যেত, আর পুজোর সময় যে ছুটিটা পাওয়া যায়, তারপর সেই পুজোর সময় অনেকেই বাইরে পুজো কাটাতে ভালোবাসে, বাইরের পুজো দেখতে চায়। তো সেই সময় তারা সেই সব গল্প শোনাতো যে ওখানে কি রকম পুজো হয়, বা তারা কিভাবে পুজো কাটালো ওখানে, কিভাবে কেউ তো নিজের বাড়িতে থাকতো, নিজের মানে দেশের বাড়িতে, বা যাদের যেমনি মুনমুন্দি বলে বাড়িতে পুজো হতো বড় ধুমধাম করে, সেরকমই অনেকের বাড়িতে পুজো হতো, অনেকেই দেশের বাড়িতেও পুজো কাটাতে যেত। তো সেই সব গল্প আলোচনা, মানে তখনও কিন্তু আমাদের পুজোর রেশটা কাটতো না, পুজো নিয়েই আমাদের আলোচনা চলতো। একদমই তাই। আর তারপর এই পরীক্ষা, সেই সময় যে আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করব বন্ধুদের সাথে, যে কি পড়া হলো বা কি, সেই সব নিয়ে আমি তো আলোচনা করতাম না। আমি তো পুজোতে কি হলো না হলো এইসব গল্পতেই মেতে থাকতাম। একদম, আমিও তোমার সাথে সহমত, আমিও সেই মানে একই, পড়াশোনাটা তো তখন দুধ ছাই বলা যেতে পারে। এখন চল আমরা গল্প করি, কে কি করেছিস, কোথায় ঘুরেছিস, কে মানে কোন জায়গায় কোন প্যান্ডেলটা তোদের খুব ভালো লেগেছে, এইসব, মানে খাওয়া দাওয়া, কোথায় গিয়ে কোন জিনিসটা খুব ভালো পাওয়া গেছে। একদম। আচ্ছা রাখি, যেটা পুজোর সময় তো তুমি বলেছিলে, তোমার সাথে এখন আড্ডা দিয়েছিলাম, পুজোর সময় তো বাইরে খাওয়া দাওয়া হয়েছে, তো লক্ষ্মী পুজোতে বা কালী পুজোতে তখন এই পুজোর পর কি প্ল্যান রয়েছে, বা পুজোর পরে সবাই বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, তো এই বছর কি তোমার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? হ্যাঁ, মানে ছোটখাটো করা হয়েছে, দেখা যাক আশা করি কতটা পূর্ণতা পায় সে ব্যাপারটা। মানে দুর্গাপুজোতে যেহেতু একদমই ঘুরতে যাওয়া হয়নি, সেজন্য ভাবা হয়েছে যে মাঝখানে একদিন টাইম বের করে একটুখানি পরিবারের সাথে হোক বা বন্ধু বান্ধবের সাথে কোথাও একটা ঘুরতে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা, মানে একটুখানি এনজয়মেন্ট করার
একটা না, বিষয়। পুজোর সময় তো আমরা এনজয় করেছি, খাওয়া দাওয়া বাইরে হয়েছে, মানে বাইরে কোথাও ঘুরতে যাওয়া 2-3 দিনের জন্য, যে আমরা পুজোর পরে, অনেকে পুজোর সময় যেহেতু যায় না, পুজোর সময় আমরা চাই হ্যাঁ, যে এই যে আমাদের দেখা যাচ্ছে যে মণ্ডপে পর্যটন কেন্দ্রগুলো খুলছে, দেখা যাক, ইচ্ছে তো আছে কোথাও বাইরে অন্যান্য ঘুরতে। বছর কি বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়? হ্যাঁ, একদমই হয়। বাইরে বলতে হলে পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও মানে কোনো ট্যুর সেন্টারে গিয়ে অনেক মানে 2 দিন 3 দিন থেকে সেখানকার পরিবেশটাকে উপভোগ করা হয়। একদম আমাদের একটা রিফ্রেশমেন্টের জন্য, আমরা তো পুজোর আনন্দে পুজো 4টে দিন কাটাই, তারপর পুজোর পরে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান থাকে প্রত্যেক বছর বিভিন্ন জায়গাতে, মানে ঘুরতে যাওয়ার, যেহেতু তারপর সেই ছুটিটা থাকে, তো স্কুল ছুটি থাকতো, সেই সময় স্কুল খুলতো না, তো আমরা সেই সময় বাইরে ঘুরতে যেতাম। আচ্ছা রাখি, কালী পুজোর সময় কি আবার শপিং তো করা আমাদের হবেই, শপিং করা তো মাস্ট। মেইনলি দুর্গাপুজোতে তো জামা কাপড় কেনার থাকে, আর কালী পুজোতে থাকে তোমার ঘর সাজানোর ব্যাপারটা, বিভিন্ন ধরনের লাইটিং নিয়ে কেনা, টুনি বাল্ব যেগুলো ধরনের বলা হয়, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট লাইট, যাতে ঘরটা আরো সৌন্দর্য বাড়ে, মানে পাশাপাশি ঘরগুলোতে তো লাইট লাগানো হয়, কার ঘরটা কত সুন্দর লাগছে এই একটা ব্যাপারটা থাকে। কম্পিটিশন হ্যাঁ, থাকে যে পাশের বাড়িতে লাইট লাইট টুনি বাল্ব লাগানো কি খুব বেশি হয়েছে, আমাদের কি কোথাও কম পড়ে গেছে, আরো নতুন। আর প্রত্যেক বছর কিন্তু আমি নতুন কিনি, মানে প্রত্যেক বছর যে আছে সেটা না, 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 কিনতেই কিনতেই হবে। হবে, একটা ব্যাপার থাকে। হ্যাঁ, লাইটিং দিয়ে মানে লাইট দিয়ে যেমনি মণ্ডপগুলোকে সৌন্দর্য, মানে কালী পুজো মানে যে আলোর দীপাবলি বলা হয়, প্রদীপ সাজানো, ঘরে মোমবাতি দিয়ে সুন্দর করে ঘরকে সাজানো, তার সঙ্গে টুনি বাল্ব তো রয়েছে। একদম সন্ধ্যাবেলাতে গিয়ে মোমবাতি জ্বালানো, প্রদীপ জ্বালানো, তো বিকেল থেকেই, মানে সেদিন তার আগের থেকে যে কেনাকাটা থাকে সেসব তো থাকেই, তারপর সেদিন বিকেলে যে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো, আমি তো সন্ধ্যাবেলা ছাদে গিয়ে, তো তোমারও কি বা উঠোনে বা ঘরের ছাদে? হ্যাঁ, হ্যাঁ, একদমই। আমি কি করি বলতো, মানে আলপনা দিই, যেমনি লক্ষ্মী পুজোর সময় তো ঘরে থাকা হয় না, যেহেতু বাইরে থাকা হয়, রঙ্গোলি দেওয়া। রঙ্গোলি দেওয়া, আলপনা দিয়ে তারা সাইডে প্রদীপ সাজানো, মানে দারুণ লাগে দেখতে, একদমই ওই ধরনের ব্যাপারগুলো থাকে। একদমই রাখি, প্রত্যেকের ঘরে ঘরে রঙ্গোলি দেওয়া, সকাল থেকে উঠে একদম ঘর সাজানো, আগের থেকে ঘর গোছানো, তারপর রঙ্গোলি দেওয়া, প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো, আতশবাজি, সেদিন বিভিন্ন রকমের যে আমার তো প্রচুর আতশবাজি, তোমার কি কেনা হয়? হ্যাঁ, হ্যাঁ, একদমই, কোনো ধরনের বাকি থাকে না, সব ধরনেরই কেনা হয়। চরকা থেকে শুরু করে কি বল, ঝাড়বাতি, তারাবাতি, মানে কোনোটাই বাদ দেওয়া যায় না। ছোট ছোট বন্ধুরা, মানে কি থাকো, ছোট ছোট ভাই বন্ধুরা যারা থাকে আমাদের আশেপাশে, তাদেরকে নিয়ে একসাথে ওই ফাটানো, বোম ফাটানো, সেই ব্যাপারগুলো থাকে, খুবই মজা হয়। মানে দুর্গাপুজো যতটা মজা করি, তার চেয়ে 2 গুণ বলা যায় যে কালী পুজোতে মজা হয় এইসব ব্যাপারগুলো নিয়ে। আর তারপরই 2 দিন পরই ভাইফোঁটা। হ্যাঁ। তো ভাইফোঁটাতে ভাইদের কি গিফট দেব, বা গিফট পাওয়ার যে হ্যাঁ। আশা, বাইরে থেকে যখন বা বাবা বাড়ি যাই আমরা, যেসব আমি বেসিক্যালি আমি প্রত্যেক বছর আমার মামা বাড়িতেই কাটে কালী পুজো, তো সেখানে দাদার কাছ থেকে কি গিফট পাবো, সেই একটা মানে মানে মাথার মধ্যে থাকে যে এবছর কি গিফট থাকবে, অন্য বছর তো এটা পেয়েছিলাম, এবছর কি, বা আমি কি গিফট দেব, বা ছোট ছোট ভাইদের সেই কি কি খেতে তারা পছন্দ করে, তো তুমি কি তাদের জন্য নিজে রান্না করো? আমি, হ্যাঁ, রান্না করি না, মানে কি বলতো, রান্নার দিকে একদমই আমি চাই না, মানে আমি মাকে হেল্প করে দিই, মানে মানে তাদের যে পছন্দ জিনিসগুলো আছে সেগুলো তৈরি করে দিই, কিন্তু কি বলবো, ওই একটু হেল্প করে দেওয়া, নিজের হাতে মানে নিজের হাতে রান্না করাটা হয় না, কিন্তু হ্যাঁ মাকে সাহায্য করা হয়, আর ভাইরা যা যা খেতে পছন্দ করে, ভাইরা বা দাদারা, সেটা মাই স্টার্ট করে দেওয়া হয়, এই তোরা খা, এবার তোদের যেটা পছন্দ মা বানিয়ে দিয়েছে, তোরা মজা করে এটা উপভোগ কর। একদম। সেই দিনটাও কিন্তু খুব ভালোভাবে, আর সন্ধ্যাবেলা ভাইফোঁটার দিন সন্ধ্যাবেলা ভাই দাদাদের সাথে ওটা কালী পুজো ঘুরতে যাওয়া, কালী পুজো দেখতে, মানে কালী ঠাকুর মানে ঠাকুর দেখতে যাওয়া, সেগুলো তো থাকেই একদমই। সেদিন ঘুরতে যাওয়া, সেদিনটা বাইরে হয়তো সকাল দিকটা আমরা বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আর নিজেদের পছন্দ মতো রান্নার খাওয়ার দাওয়ার হলো, আর বিকেল বেলাটা রেস্টুরেন্টে আমরা দাদা ভাই যে সেদিন তারা আমাদেরকে কি ট্রিট দিচ্ছে, রেস্টুরেন্টে আমাদের দাদারা বা ভাইরা খাওয়াতে নিয়ে যায়, তো তুমিও কি সেই বিকেলটা নাকি ঘরেই খাওয়া দাওয়া হয়? ঘরে তো খাওয়া দাওয়া হয়, ওই খাওয়া দাওয়া মানে বাইরে খাওয়া দাওয়াটা হয় না, ঘরের ঘরোয়া খাওয়া দাওয়া হয়। আর ঘুরতে যাওয়ার ব্যাপারটা থাকে একদমই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখা, সারাদিন মানে কি বলবো, রাতে ওইটা হয়েই কেটে যায়, মানে কি বলবো, ঘুরতে যাওয়া, চারদিকে অনুষ্ঠানগুলোকে উপভোগ করা, সেই নিয়ে কেটে যায় একদম। আমাদের দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো পরপর আমরা পুজোর আনন্দে মেতে উঠেছি, দর্শক বন্ধুরাও আশা করি খুব ভালোভাবে তাদের পুজো কেটেছে, আর
পুজো আরো ভালোভাবে কাটবে। লক্ষ্মী পুজো, কালী পুজো আসছে, আপনারাও খুব ভালোভাবে এনজয় করুন। কিন্তু হ্যাঁ, এই পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের এই কিন্তু পরিস্থিতির কথা ভুললে চলবে না। আমরা দুর্গাপুজোর আনন্দ মেতে উঠেছি, কিন্তু যেহেতু এবছর একটু অন্য ধরনের পুজো, তো সেই জন্য আপনারা যথেষ্ট দর্শনার্থীরা কিন্তু এবারে যথেষ্ট সচেতন ছিলেন, প্রত্যেকেই কিন্তু মাস্ক পরছেন। সেরকমই বলবো যে আপনার দর্শক বন্ধুদের কাছে বলবো একটাই কথা, যে হ্যাঁ, আপনারাও পুজো খুব ভালোভাবে কাটান, কিন্তু হ্যাঁ, মাস্ক পরেই না হয় এবছর সেলফি তুললাম, একটু অন্যরকম সেলফি এবছর হলোই। তো খুব ভালোভাবে পুজো কাটান। আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, রাখি আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আবারও আসবো আড্ডা দিতে দর্শক বন্ধুদের সঙ্গে গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।